হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যাদের আগামী 15ই জুলাই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। তো তোমাদের বর্তমান সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, মানে হচ্ছে তোমাদের 6টা অধ্যায়, মানে হচ্ছে 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। তো আমি এইখান থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় রিসার্চ করে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বের করে টোটাল 10টি প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর সহ রেডি করে রাখছি। আশা করি তোমরা যদি সাজেশনগুলো পড়ো, ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষা ঠকবা না। ঠিক আছে। আর একটা কথা বলে নি, তোমরা শুধুমাত্র পরীক্ষার আশায় বসে থাকবে না যে কি পরীক্ষার প্রশ্ন আশায় বসে থাকিও না যে পরীক্ষার প্রশ্ন আসবে, প্রশ্ন দেখে দেখে আমরা পরের দিন উত্তরগুলো লিখে দিব। এই আশায় বলতে থাকলে লাইফে কিছু করতে পারবে না, এটা সোজা কথা। তোমরা আগে বাসায় পড়ালেখা করতে হবে। আর আমরা পড়ালেখা কেন করি? আমরা পড়ালেখা করি জ্ঞান অর্জন করার জন্য, তাই তো? আমরা যদি জ্ঞান অর্জন না করা স্যার পরীক্ষার জন্য শুধুমাত্র পড়ি, তাহলে পাস তো ঠিকই করে ফেলবা, ক্লাস 6, 7, 8, 9 এভাবে পাস তো করে ফেলবা ঠিকই, বড় হয়ে কিছু করতে পারবা না। সব জায়গায় গেলে কিন্তু ধরা খাওয়া, এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু সবাই বলে না। তো আমি বলতেছি, তো তোমরা এগুলা কি করবা, ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝাই দিব। তো আমি জানি তোমরা বাসা পড়ালেখা করো না, ঠিক আছে? এই জন্য ভিডিওটি দেখো, ভিডিওতে আমি বুঝে দেওয়ার সময় তোমাদের মাথায় ব্রেনে এগুলো অটোমেটিক সেট হবে। তো এই জন্য ভিডিও কোনো স্কিপ করবা না। এবং 10টা প্রশ্ন শেষে আমি তোমাদের জন্য কিছু কুইজ রাখছি, খুব মজার কুইজ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। তো আবার ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, প্রচন্ড রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়, তারপর প্রশ্নগুলো তৈরি করি, তারপর উত্তরগুলো লিখি। তো এত কষ্ট করে ভিডিওগুলো বানায়, অনেকেই ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো একটি সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। সো প্লিজ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও, যেন আমি পরবর্তী যে কোনো সাজেশন নিয়ে আসলে তোমরা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং দেখতে পারো ভিডিওটি। তোমার দেরি না করে চলো আমাদের শুরু করে আজকের লেসন। আমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্র কি এবং এর প্রধান উপাদানগুলো কি কি? রাষ্ট্র হল একটি সাংগঠনিক রাজনৈতিক প্রতিষ্ঠান যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তার করে এবং নিজস্ব আইন ও প্রশাসনের মাধ্যমে সমাজকে শাসন করে। রাষ্ট্রের প্রধান উপাদানগুলি হলো, আমি রাষ্ট্রকে এটা বুঝতে হবে আগে, রাষ্ট্র কি আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এরকম একটি রাষ্ট্র আর কি। রাষ্ট্রের মধ্যে কি কি থাকা লাগে, মানে রাষ্ট্র হতে হলে ভূখণ্ড থাকা লাগে। ভূখণ্ড কি? ভূখণ্ড হচ্ছে তোমার আমাদের যে বাংলাদেশের একটা ম্যাপ আছে না, যে একটা নির্দিষ্ট জায়গা আছে না, এতটুকু পর্যন্ত বাংলাদেশ, এরপর ইন্ডিয়া, ঠিক আছে? ওই জিনিসটাকে বলে ভূখণ্ড। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থাকতে হবে যা অন্যান্য রাষ্ট্র থেকে পৃথক, মানে আমাদের একটা নির্দিষ্ট এলাকা থাকতে হবে, ওইটা হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে? মানে রাষ্ট্রের জন্য কি কি লাগবে এটা বলছে। তো রাষ্ট্রের জন্য প্রথমে লাগবে জায়গা, ভূখণ্ড মানে জায়গা। তারপর লাগবে জনসংখ্যা। তোমার জনসংখ্যা ছাড়া কি রাষ্ট্র হবে বলো? জনসংখ্যা মানে আমরা, ঠিক আছে? একটি নির্দিষ্ট জনগোষ্ঠী যারা ওই ভূখণ্ডে বসবাস করে এবং রাষ্ট্রের আইন মেনে চলে, মানে আমরা রাষ্ট্রের আইন মেনে চলি, এই যে আমরা জনসংখ্যা, ঠিক আছে? তারপর লাগবে শাসন ব্যবস্থা, মানে একটি রাষ্ট্রের জন্য আর কি লাগবে, শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা মানে কি? একটি রাষ্ট্র চলতে হলে আইন কানুন লাগবে না, এটাই শাসন ব্যবস্থা। আইন কানুন ছাড়া কি রাষ্ট্র চলে না। প্রশাসনিক ও শাসন ব্যবস্থা যা রাষ্ট্র পরিচালনা করে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, এই তিনটা না থাকলে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে না। প্রধানমন্ত্রী কিন্তু পুরো দেশ পরিচালিত করে, তার সাথে রাষ্ট্রপতি আছে এবং সংসদও লাগে। সংসদে সবাই কথা বলে, যত রকমের দেশীয় সমস্যা আছে সব সমস্যা নিয়ে কথা বলে কোথায়? সংসদে। তারপর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? রাষ্ট্রের স্বাধীন ক্ষমতা যা অন্য কোনো রাষ্ট্রের অধীন নয়। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের নিজস্ব নীতি, আইন ও প্রণয়নের ক্ষমতা। সার্বভৌমত্ব মানে হচ্ছে কি? প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব কিছু আইন কানুন থাকে। আমাদের দেশের আইন কানুনের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ যেগুলো আছে ওগুলোর আইন কানুনের সাথে কিন্তু মিলবে না। এটাকে বলে সার্বভৌমত্ব। ক্লিয়ার? মানে সিম্পল বুঝিয়ে দিচ্ছি, কিন্তু কথাগুলো বুঝবা। আমি আরেকটা কথা বলি, তোমরা যদি খালি এখানে মুখস্থ, মানে খালি যদি স্ক্রিনশট নিয়ে পড়ো, সেটাকে পড়া বলে না, সেটাকে বলে রিডিং পড়া। রিডিং পড়া একবার ভালো করে, আর বুঝা, রিডিং পড়া যদি 10 বার রিডিং পড়া এমনি না বুঝি, আর বুঝা একবার, একই কথা। তো ভালো করে এটা যদি ভালো করে একবার পড়ে বুঝে পড়ো, তাহলে তোমার আর কি বারবার পড়া লাগবে না। আর যদি বারবার এমনি রিডিং পড়ো, কোনো লাভ হবে না না বুঝে। আমি এটা আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, বুঝে পড়বা, যে কোনো কিছু রিডিং পড়ো লাভ না শুধু শুধু। নাম্বার 2 কোয়েশ্চেন, সংস্কৃতি কি এবং এর উপাদানগুলি কি কি?
সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রার একটি সামগ্রিক পদ্ধতি, যা তাদের বিশ্বাস, আচরণ, নিয়ম এবং সামাজিক প্রতিষ্ঠানগুলির সমষ্টি। সংস্কৃতির উপাদানগুলি হলো, মানে সংস্কৃতি কি? সংস্কৃতি মানে সোজা বাংলা যদি আমি বলি, মনে করো ভাষা, ধর্ম, নীতি, ঐতিহ্য, ইতিহাস ইত্যাদি আর কি। আমাদের দেশের মধ্যে যা যা আছে, যা অন্য দেশে নাই, মানে আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ, আমাদের সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ। তা আমরা পরে দেখি কি কি আছে এখানে। নাম্বার 1, ভাষা। মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা ব্যবহৃত। তুমি দেখো, বাংলা ভাষাকে আমরা আমরা ছাড়া আর কেউ ইউজ করে? অন্যান্য আমেরিকা, ইউরোপ এগুলো কি বাংলা ভাষা ইউজ করে? আমার বাংলা ভাষা আমাদের নিজস্ব একটি ভাষা, শুধু আমাদের জন্য এটা, ঠিক আছে? প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাষা আছে। তারপরে এটা হচ্ছে ধর্ম। ধর্ম মানে এখানে লিখতে একটু মিস্টেক হয়েছে, লিখতে মিস্টেক হয় না, এটা টাইপিং করার সময় এরকম উঠে। তো ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন, যা মানুষের আচার আচরণ ও নৈতিকতার উপর প্রভাব ফেলে। আমাদের ধর্ম নিয়ে তো আর বলা লাগবে না, ধর্ম নিয়ে তো তোমরা সবাই জানো, ঠিক আছে? আমরা সবাই ধার্মিক। নীতি, সামাজিক আচরণের নিয়ম ও সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। মানে কি, একটা মানুষের মধ্যে যদি নীতি না থাকে, তাহলে সে কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। নীতি খুবই গুরুত্বপূর্ণ। প্রথা, সাংস্কৃতিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রেরিত হয়। প্রথা মানে কি? ধরো, মানে একটি খুব সহজে বুঝে দিই, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ একটা প্রথা আমাদের দেশের, ওইটা কিন্তু অন্য দেশে নাই। তো আমাদের দেশের প্রথা এটা কিন্তু আগেও হয়েছে, এখন হচ্ছে, এবং ভবিষ্যতে যারা আসবে আমাদের ছেলেমেয়েরা, তারাও কিন্তু প্রথাটা পালন করবে। এটাকে বলে প্রথা। আর এটা শুধু আমাদের দেশে আছে। শিল্প, সৃজনশীল কাজ যেমন সঙ্গীত, নৃত্য, চিত্রকলা ইত্যাদি, যা মানুষের সাংস্কৃতিক পরিচয় গঠন করে। আমাদের দেশে কিন্তু এটা আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, চিত্রকলা আছে। এটা আমি আশা করি তোমরা বুঝছো। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য জ্ঞানমূলক কার্যবলী, যা সমাজের উন্নয়ন সহায়ক করে। অবশ্যই বিজ্ঞান তো এখন মনে করো আধুনিক যুগে বিজ্ঞান ছাড়া চলেই না। তো বিজ্ঞান, প্রযুক্তি এগুলো আমাদের, এগুলোর সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করি, তা যা সমাজের উন্নয়ন করবে অবশ্যই। 3 নম্বর প্রশ্ন, ইতিহাস কি এবং এর গুরুত্ব কি? ইতিহাস কি? সোজা বাংলায় বললে আমাদের ইতিহাস একটা আছে, যেমন 1971 সালে আমাদের কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের একটা ইতিহাস। উত্তর, ইতিহাস হলো মানুষের অতীতের ঘটনা, এমাত্র বললাম আমি, কার্যাবলী ও সামাজিক পরিবর্তনের সংরক্ষণ এবং অধ্যয়ন। ইতিহাসের গুরুত্ব কি কি? শিক্ষা। প্রথমে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ইতিহাস আমাদের ভুল থেকে শিক্ষা দেয় এবং আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। মনে করো, ইতিহাস আমাদের শিক্ষা কেমনে দেয়? ধরো তুমি আজকে একটা রাস্তা দিয়ে হাঁটলা, তুমি হঠাৎ করে গর্তে পড়ে গেলা, তো এটা তোমার হচ্ছে ধর ইতিহাস। তো আগামীকাল যদি তুমি আবার একই রাস্তা দিয়ে হাঁটো, তুমি কি আবার গর্তে পড়বা? জি না, তুমি পড়বা না। কেন? তুমি জানো এখানে একটা গর্ত আছে, তুমি কি করবা? পাশ কেটে হাঁটবা। তো এটাই আর কি, মানে আমরা যখন একটা ভুল করে ফেলি, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এটাই এই কথাটা এখানে বোঝা হয়েছে, ঠিক আছে? পরিচয়, একটি জাতির ইতিহাস তার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় নির্ধারণ করে। ইতিহাস থেকে আমরা আমাদের শেকড় ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। অবশ্যই আমাদের ইতিহাস, যে আমাদের একটা 1971 সালে আমাদের যুদ্ধ হয়েছে, এটা সম্পর্কে আমরা অনেক কিছু জানছি না। এটা আমাদের দেশের, আমরা যে স্বাধীন হয়েছি, এটা স্বাধীন হওয়ার কারণে পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশকে এটা তুলে ধরছে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ঠিক আছে? বিচার, ইতিহাস থেকে বিচার ও আইনগত ধারণা অর্জন করা যায়। বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইতিহাসের উপর ভিত্তি করে আইন কানুন প্রয়োগ করা, মানে ইতিহাস কেমন ছিল, এখন কেমন হয়েছে, এইটাই বিচার ব্যবস্থা উন্নত করা। অনুপ্রেরণা, ইতিহাস থেকে প্রাপ্ত অনুপ্রেরণা ভবিষ্যতের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং তাদের সাফল্য আমাদের প্রেরণা যোগায়। খুবই এই বিখ্যাত ব্যক্তির জীবনী, এটা আমি একটু উদাহরণ দিতে পারি এখানে, মানে অনুপ্রেরণা কেন যোগায়। ফর এক্সাম্পল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের কিন্তু অনেক অনুপ্রেরণা দিয়েছেন। 1971 সালে তিনি যদি ভাষণ না দিতেন এতগুলো মানুষের সামনে, তাহলে বাঙালি যুদ্ধ করতে যেত না। কিন্তু তার ভাষণের কারণে, তার ভাষণ থেকে অনুপ্রেরণা হয়ে বাঙালি যুদ্ধ করতে গেছে, ঠিক আছে না? তো উনি একজন বিখ্যাত ব্যক্তি এবং ওনার জীবনী পড়ে আমরা কি আরো অনুপ্রেরণা পাই। প্রশ্ন 4, সামাজিক কাঠামো কি? উত্তর, সামাজিক কাঠামো হলো সমাজের বিভিন্ন স্তর এবং সম্পর্কের একটি বিন্যাস, যা ব্যক্তিদের মধ্যে সম্পর্ক ও সামাজিক প্রতিষ্ঠানের কার্যগুলি নির্ধারণ করে। এর মধ্যে রয়েছে পরিবার। প্রথমে কি? পরিবার মানে সামাজিক কাঠামো। সমাজ একটা তৈরি করতে হলে কি কি লাগে? তো খুব সিম্পল, সমাজ একটা তৈরি করতে পরিবার লাগে, তাই তো? তো সমাজের মৌলিক ইউনিট পরিবার হচ্ছে কি? সমাজের মৌলিক ইউনিট, কারণ এই পরিবার ছাড়া সমাজ হবে না, হবে না, হবে না। পরিবার হলো ব্যক্তির প্রথম সামাজিকরণের স্থান। এখানে মানুষ তার প্রথম নৈতিক শিক্ষা পায় এবং সামাজিক আচরণ শিখে। মানে পরিবারের সবাই কি তার নৈতিক শিক্ষা পায়, এবং আমরা তো পরিবার থেকে শিখি কিভাবে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, না করতে হবে, তাই তো? সবকিছু পরিবার থেকে শিখি। তো পরিবারের বিভিন্ন ভাগ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার পরিবার। নিউক্লিয়ার পরিবার মানে কি? মা, বাবা এবং সন্তানদের নিয়ে ক্ষুদ্র গঠিত পরিবার। মানে শুধু মা বাবা থাকবে, সন্তান থাকবে, এটাকে বলবো আমরা নিউক্লিয়ার পরিবার। ক্লিয়ার? পরবর্তীতে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপর যৌথ পরিবার। আর একটা হচ্ছে যৌথ পরিবার, কারণে কি? যেখানে একাধিক প্রজন্ম একসাথে বসবাস করে এবং সম্পদ ও দায়িত্ব ভাগ করে নেয়। তো খুব সিম্পল, যৌথ পরিবার মানে কি? দাদা, দাদু, তারপর হচ্ছে যে খালা, চাচি, আন্টি, সবাই মিলে একসাথে যে পরিবার থাকে, ওটাকে বলে যৌথ পরিবার। ক্লিয়ার?
তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান যা ব্যক্তিকে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দেয়। তো প্রথমে কি আসে? স্কুল আসে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান করে। এবার কলেজ আছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রদান করে এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করে। এবার নাম্বার 3, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কার্যাবলী পরিচালনাকারী প্রতিষ্ঠান যা মানুষের নৈতিকতা ও মূল্যবোধ গঠনে সহায়ক। যেমন মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, ধর্মীয় উপাসনালয় যেখানে ধর্মীয় কার্যক্রম পরিচালিত, এটা তো তোমরা জানো। এবার অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক কার্যাবলী ও সম্পদ বিতরণকারী প্রতিষ্ঠান যা সমাজের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যেমন ব্যাংক, ব্যাংক আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানে অনেক সহায়তা করে। ব্যাংক যদি না থাকতো তুমি টাকা জমাইতে পারতা, ব্যাংক লোন নিতে পারতা। প্রথম হচ্ছে অর্থ সঞ্চয়, অর্থ সঞ্চয় মানে কি? তুমি টাকা জমাবা, তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি ঘরে রাখতে যাচ্ছ না, বাসায় রাখতে যাচ্ছ না, তুমি কি করবা? ব্যাংকে রাখলো, অর্থ সঞ্চয় এটাকে বলে। ঋণ প্রদান, ঋণ মানে কি? তোমার মনে করো তুমি একটা ব্যবসা করতে যাচ্ছ, যেটার জন্য লাগবে 10 লাখ টাকা, কিন্তু তোমার কাছে 1 টাকাও নাই, কিন্তু তোমার কাছে একটা জমি আছে, আর কি জমি। তুমি কি করবা? ব্যাংকে জমিটা দেখাবা যে আমার কাছে একটা জমি আছে, আমি আপনাদেরকে পরে টাকা দিয়ে দিব, আপনারা আমাদেরকে ঋণ দেন। তো ব্যাংক কি করবে? তোমাকে ঋণ দিবে কয় লাখ? 10 লাখ, এটাকে বলে ঋণ। তো তুমি ব্যবসা বাণিজ্য করার পর তোমার কাছে অনেক টাকা হয়ে গেলে তুমি ব্যাংকে ঋণটা পরিশোধ করে দিবা, যে আপনাদের টাকা আপনাদেরকে দিয়ে দিলাম, সাথে ওনাদেরকে কিছু লাভ দিতে হবে, এটাকে বলে সুদ। আমরা যেটা লাভ দিই ওটাকে বলে কি বলি? সুদ বলি। তারপর আছে এবং বিনিয়োগ, বিনিয়োগ মানে কি? বিনিয়োগের একটা বিস্তারিত ব্যাখ্যা আছে। বিনিয়োগ তো আমি সিম্পলি বুঝাই দিই। বিনিয়োগ মানে হচ্ছে যে আমার একটা ব্যবসা আছে, দোকান আছে, আমার অনেক লাভ হচ্ছে, তুমি দেখলে আমার লাভ হচ্ছে, তুমি কি করতে চাচ্ছ? তুমি আমার সাথে আসি কথা বললা, ভাই আপনার তো অনেক লাভ হচ্ছে ব্যবসায়, আমি আপনার ব্যবসা টাকা লাগাবো। মানে তুমি আমার ব্যবসা বলতেছো 5 লাখ টাকা লাগাবা, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে 1 বছর পরে দেখা করবেন, যদি আমার ব্যবসায় লাভ হয় আপনাকে আমি এখান থেকে লাভ দিব, আর যদি আমার ব্যবসা লস হয় তাহলে আমার কিছু করার নাই। তুমি আমার ব্যবসা 5 লাখ টাকা লাগাইলা, 1 বছর পর তুমি আসলা, দেখতেছো আমার ব্যবসার অনেক উন্নতি হয়েছে, তুমি আমার থেকে 7 লাখ টাকা নিবা, মানে 5 লাখের সাথে 2 লাখ উল্টা লাভ নিবা আমার থেকে, মানে টোটাল 7 লাখ নিবা। যেহেতু এটাকে বলে বিনিয়োগ, আমার ব্যবসায় তুমি বিনিয়োগ করছো, এখান থেকে লাভ নিচ্ছ তুমি। আর যদি লস হয় আমার ব্যবসা, তুমি কি করবা? আমি তোমাকে লস হলে তুমি 4 লাখ টাকা দিব, মানে 4 লাখ টাকা দিলে তোমার উল্টা লস হলো সেখানে। মানে বিনিয়োগের মানে কি? বিনিয়োগের আমি সিম্পলি বুঝাই দিচ্ছি, বিনিয়োগের বিস্তারিত আলোচনা আছে কিন্তু। বিনিয়োগ আমি তোমাদেরকে সহজে বুঝাই দিলাম। বিনিয়োগ মানে কি? বিনিয়োগকে ইংলিশে বলে আমরা ইনভেস্ট, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো বিনিয়োগ কি। তারপর হচ্ছে বাজার, যেখানে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় হয়, আশা করি জানো বাজার কি। তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান, শাসন ও প্রশাসনিক কার্যাবলী পরিচালনাকারী প্রতিষ্ঠান যা সমাজের নিয়ম ও আইন প্রণয়ন করে। রাজনীতি ছাড়া কি সমাজের আইন কানুন পরিচালিত হবে? অবশ্যই লাগবে রাজনীতি। তো সরকার, প্রথম হচ্ছে সরকার, রাজনীতি রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত প্রতিষ্ঠান, সরকার ছাড়া কি দেশ চলবে? চলবে না। সংসদ, আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান। জনগণের প্রতিনিধি মানে বুঝছো? জনগণের প্রতিনিধি মানে এমপি আর কি। আমরা যাকে এবার নির্বাচন করি, মানে করে এমপি বানাই, সে কি করে? সংসদে গিয়ে আমাদের সমস্যাগুলোর কথা বলে, ঠিক আছে? বুঝছো তোমরা? এবার 5 নম্বর প্রশ্ন চলে আসি। বলছে ভূগোল কি এবং এর উপাদানগুলি কি? ভূগোল হলো পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানব জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়ন। ভূগোলের প্রধান উপাদানগুলি হলো, প্রথমে হচ্ছে ভূখণ্ড। ভূগোলের প্রথম উপাদান কি? ভূখণ্ড। মাটির আকার ও গঠন, যেমন পর্বত, সমতলভূমি, মরুভূমি ইত্যাদি। ভূখণ্ডের বৈশিষ্ট্যগুলি মানুষের জীবনযাত্রার ও কার্যকলাপের উপর প্রভাব ফেলে। প্রথম হচ্ছে পর্বত, মনে করো আমাদের এখানে অনেক পর্বত, মানে পাহাড়ের কথা বলতেছে আর কি। ভূমি, পাহাড়, এগুলো আমাদের জীবনযাত্রার উপর অবশ্যই প্রভাব ফেলে, আমাদেরকে সহযোগিতা করে, আবার অনেক সময় আমাদের ক্ষতি করে, এগুলা। তারপর হচ্ছে সমতল ভূমি। সমতল ভূমি মানে আসলে বলতে যাচ্ছে মানে কি? কৃষি জমির কথা বলতে যাচ্ছে হয়তো। মসৃণ ও সমান ভূমি যা কৃষির জন্য উপযোগী, তাই তো। নাম্বার 2, জলবায়ু। আবহাওয়া জলবায়ুর পরিবর্তন যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে পাওয়া যায়। জলবায়ু মানুষের জীবনযাত্রা, কৃষি ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে। কি কি কিরকম? প্রথম উষ্ণমণ্ডলীয় জলবায়ু, মানে আমাদের দেশে উষ্ণমণ্ডলীয় জলবায়ু মানে গ্রীষ্ম প্রধান এলাকা, আমাদের দেশ কিন্তু গরম এলাকা, আমাদের দেশে শীত কম পড়ে। আরেকটা হচ্ছে শীত প্রধান জলবায়ু। শীত প্রধান জলবায়ু কোন দেশে? ওই আমেরিকা, ইউরোপ, এগুলো কিন্তু বরফ পড়ে ডিরেক্ট, এটা তোমরা জানো আশা করি। ঠান্ডা আবহাওয়ার বিশিষ্ট এলাকা। নাম্বার 3, জলপথ। নদী, হ্রদ, সমুদ্র ইত্যাদি যা পরিবেশের অংশ এবং জীবনের জন্য অপরিহার্য। তো নদী সরু ও দীর্ঘ জলধারা, যেমন গঙ্গা। হ্রদ স্থির পানির বড় জলাশয়। এটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। তোমরা যেগুলো কঠিন বুঝতে পারবা না কথা, ওগুলো আমি বুঝাই দিব, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ, খনিজ, বন, পানি ইত্যাদি যা মানুষের জীবনযাত্রার জন্য অপরিহার্য। প্রাকৃতিক সম্পদগুলি মানুষের অর্থনৈতিক কার্যাবলী ও সমাজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদ যেমন কি কি? লোহা, তামা, এগুলো কিন্তু আমাদের লাগে। খনিজ সম্পদ গুলা তামা দিয়ে কি করে? তার তৈরি করে, লোহা দিয়ে আমরা বিল্ডিং তৈরি করি, ঠিক আছে? বন সম্পদ যেমন কাঠ, গাছের ফল। মানব কার্যকলাপ, কৃষি, শিল্প, নগরায়ন ইত্যাদি যা প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কিত। মানব
কার্যকলাপ প্রাকৃতিক সম্পদের ব্যবহারের উপর নির্ভর করে এবং পরিবেশের উপর প্রভাব ফেলে। কৃষি কি? শস্য উৎপাদন ও পশুপালন। কৃষি ছাড়া তো আমরা বাঁচবই না, আমাদের প্রধান উৎসই তো কৃষি, ঠিক আছে। শিল্প, কাঁচামাল থেকে পণ্য উৎপাদন। এই শিল্প, এই লাইনটা বুঝছো তোমরা? শিল্প, কাঁচামাল থেকে পণ্য উৎপাদন। মনে করো আমরা কৃষকেরা আমাদের কৃষক ভাইরা কি করে? কাঁচামাল তৈরি করে, যে কোনো কাঁচামাল আর কি, সেখান থেকে পণ্য উৎপাদন করে আবার কি বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জিনিস দিলে, আমি উদাহরণ এখন মাথায় আসতে না, বিভিন্ন যে ফ্যাক্টরিতে বিভিন্ন জিনিস দেওয়ার পরে ওরা এই প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করে আরেকটি প্রোডাক্ট তৈরি করে, যেটা আবার বাজারে ছাড়া হয়, বাজার থেকে আমরা কিনি। এগুলো বলে শিল্প, এগুলোকে বলে কি? শিল্প। এই জন্য আমরা একটা কথা তোমরা শুনে থাকবে, আমি জানি, আমরা বলি না শিল্প কারখানা, এই কারণে আমরা শিল্প কারখানা বলি, ঠিক আছে। কাঁচামাল থেকে যারা পণ্য উৎপাদন করে, মানে একটা প্রোডাক্ট থেকে ওরা ওটাকে একটু মেকানিজম করে আরেকটা প্রোডাক্ট তৈরি করে। বুঝতে পারছি আমি? এবার 6 নম্বর প্রশ্নে চলে যাই। প্রাকৃতিক বিপর্যয় কি কি এবং এর প্রভাব কি? প্রাকৃতিক বিপর্যয় হলো প্রাকৃতিক কারণে সৃষ্ট বিপর্যয় যা মানব জীবনে, সম্পদ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি করে। এর মধ্যে রয়েছে প্রথম ভূমিকম্প। তোমরা আশা করি জানো ভূমিকম্প সম্পর্কে। ভূপৃষ্ঠের কম্পন যা ভবন ধস ও জীবনের ক্ষতি ঘটায়। ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসযোগ্য মানুষকে আশ্রয়হীন করে তোলে। কি কি ধ্বংসযোগ্য? প্রথম ধ্বংসযোগ্য ভবন ও অবকাঠামোর ধ্বংস, জীবনহানি ঘটে, মানুষের মৃত্যু আঘাত ঘটে। তোমরা জানো কিনা জানি না, সবচেয়ে বেশি ভূমিকম্প হয় তোমার তুরস্কে, নেপালে, এইসব জায়গায়। বিশেষ করে তুরস্কে ভূমিকম্প হয়েছে রিসেন্টলি, আরো আগে হয়তো, যে ভূমিকম্প হয়েছে সবগুলো, অনেকগুলো বিল্ডিং পড়ে গেছে, অনেক ছোট ছোট বাচ্চা মারা গেছে, মানুষ মারা গেছে, আশ্রয়হীন হয়ে গেছে। এটাই কথা বলতে যাচ্ছে। আমাদের বাংলাদেশে তো তুলনামূলকভাবে অনেক অনেক কম হয়। নাম্বার 2, জলোচ্ছ্বাস। এটা আমাদের বাংলাদেশে হয়। অতিরিক্ত পানি প্রবাহ ও যা ভূমি ও সম্পদ ক্ষতি করে। এটি সাধারণত ঘূর্ণিঝড় বা বন্যার কারণে হয়। প্রথম বন্যা, ভূমি ও ঘরবাড়ি ডুবে যায়, ফসলের ক্ষতি, কৃষি জমি ও শস্য ধ্বংস হয়। তো নাম্বার 3 হচ্ছে বন্যা। মানে বন্যা কি বলছে? প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলছে না? প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আরেকটা কি আছে? ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো। বন্যাটা পড়িনি। নদী বৃষ্টির কারণে অতিরিক্ত পানি প্রবাহ যা সম্পদ ও জীবনের ক্ষতি করে। বন্যার ফলে গ্রামের ঘরবাড়ি ও ফসল ডুবে যায়। আর উদাহরণ তো আর দেওয়া লাগতেছে না, বর্তমানে অলরেডি সিলেটে কি প্রচুর বন্যা হইতেছে, সিলেট এবং উত্তরবঙ্গে। বন্যার পানিতে মানুষের হাহাকার অবস্থা, তোমার সব ঘরবাড়ি ডুবে গেছে, মানুষের থাকার জায়গা নাই, স্বাস্থ্য ঝুঁকি, রোগ বালাই হইতেছে, খাওয়ার কিছু নাই, অনেক সমস্যা। প্রথম হচ্ছে আবাসন ক্ষতি, এটা মানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, মানে কি রোগ, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে কারণ তোমার পানির সংকটের কারণে। তারপর হচ্ছে টর্নেডো, বায়ুর প্রচন্ড গতির কারণে ধ্বংসযজ্ঞ সৃষ্টি। টর্নেডোর ফলে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে যায়। টর্নেডো মানে কি? যে ঘূর্ণিঝড় যেগুলো তৈরি হয় ওগুলা। তো ধ্বংসযজ্ঞ কি হয়? ঘরবাড়ি, গাছপালা ধ্বংস হয়। পরিবহন মানে কি? রেল এবং সড়ক, এগুলো ক্ষতি হয়, এটার কথা বলতেছে। তারপর 5 নম্বর হচ্ছে খরা। পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে ফসল ও প্রাণীর ক্ষতি। খরা কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে এবং খাদ্য সংকট সৃষ্টি করে। খরা মানে কি? বৃষ্টি না হলে ওই জমি, তোমরা জমিতে, গ্রামে গেলে জমিতে দেখবা, জমি কিন্তু বৃষ্টি না হলে অনেক দিন ফেটে যায়। ফেটে মানে ওটাকে খরা বলে, ঠিক আছে। আর বৃষ্টি যদি বন্ধই হয়ে যায় তাহলে তো মনে করো মানুষ মারা যাবে। যদি কারণ বৃষ্টি না হওয়া মানে কি? পানির অভাব। পানির অভাব মানে কি? তোমার কৃষি উৎপাদন সম্ভব হবে না, ঠিক আছে। প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবগুলি: অর্থনৈতিক ক্ষতি হয়, মানবিক বিপর্যয় ঘটে, স্বাস্থ্য ঝুঁকি হয়, পরিবেশ ক্ষতি হয়। এগুলো তো তোমরা আশা করি আমি প্রত্যেক দিন এগুলো সহজ আছে। আচ্ছা, অর্থনৈতিক একটু পরে দেখি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জমি, সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়, যার ফলে অর্থনৈতিক ক্ষতি ঘটে, ঠিক আছে। এই অর্থনৈতিক ক্ষতিটা আমি করে দিচ্ছি কারণ এটা তোমার আশা করি বুঝবা। কারণ মনে করো কি, একটা ভূমিকম্প হইলো, ধরো কথার কথা, ভূমিকম্প হলে কি মানুষের ঘরবাড়ি ভেঙে যাবে, একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, ওটাকে বলে অর্থনৈতিক ক্ষতি। কারণ আমাদের টাকা লস হয়েছে ওখানে। তার জমির ক্ষতি হলো, জমি ফাটি গেল, তারপর হচ্ছে অনেক 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 বড় বড় বিল্ডিং পড়ে গেল, এগুলো হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। মানবিক বিপর্যয় মানে হচ্ছে, তোমরা আশা করি পড়লে বুঝবে, এটা হচ্ছে মানুষের ক্ষতি হয়। আর স্বাস্থ্য ঝুঁকি মানে রোগ বালাই হয়। আর পরিবেশ ক্ষতি মানে কি? তোমার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন রকমের যে বন, জলাশয়, এগুলোর ক্ষতি হয়, এগুলো হচ্ছে পরিবেশের ক্ষতি, ঠিক আছে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অলরেডি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। সমাজ বিজ্ঞান কি এবং এর প্রধান শাখাগুলি কি কি? সমাজ বিজ্ঞান হলো সমাজ ও মানব আচরণ নিয়ে অধ্যয়ন। এটি সমাজের বিভিন্ন স্তর, সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলির কার্যাবলী নির্ধারণ করে। সমাজ বিজ্ঞানের প্রধান শাখাগুলি হলো, প্রথম হচ্ছে অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে রাজনীতি বিজ্ঞান। প্রথম অর্থনীতিটা পড়ে নিই আমরা। সম্পদের উৎপাদন, বিতরণ ও ব্যবহারের অধ্যয়ন। এটি মানুষের জীবিকার প্রধান উপায় এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য পরিকল্পনা নির্ধারণ করে। প্রথম হচ্ছে মৌলিক চাহিদা, নাম্বার 2 হচ্ছে বিনিয়োগ ও সঞ্চয়। বিনিয়োগ আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু মৌলিক চাহিদা কি কি? চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ। তা বিনিয়োগ ও সঞ্চয় কি কি? ব্যক্তিগত, জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ। বিনিয়োগ ও সঞ্চয় মানে কি? বিনিয়োগ মানে আমি তো আমার লাভের জন্য বিনিয়োগ করবো। আর সঞ্চয় মানে কি? ব্যাংকে টাকা জমানো। তো এটি আমরা কিসের জন্য করি? নিজের উন্নতির জন্য। এই জন্য লিখছে ব্যক্তিগত, জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ, বুঝছো। রাজনীতি বিজ্ঞান, শাসন ও প্রশাসনিক কার্যাবলী এবং রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে অধ্যয়ন।
রাজনীতি বিজ্ঞান শাসন ব্যবস্থার গঠন, কার্যাবলী এবং প্রশাসনের পদ্ধতি নিয়ে আলোচনা করে। রাজনীতি বিজ্ঞান মানে কি, আমি আশা করি বুঝতে পারতেছো। রাজনীতি বিজ্ঞান মানে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক আলোচনা, শাসন ব্যবস্থা, দেশ কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে কি করলে উন্নতি হয়, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো রাজনীতি বিজ্ঞান। তার মধ্যে কি আছে, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা স্বৈরতন্ত্র। গণতন্ত্র কি, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা, মানে যেখানে জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, জনগণ কি চায় মূলত ওইটাকে প্রাধান্য দেওয়া, ওইটা হচ্ছে গণতন্ত্র। আর স্বৈরতন্ত্র কি, যে কোনো একজন ব্যক্তি লিডার করে, মানে ও যে বলবে, ও যেটা বলবে সেটাই হবে, মানে আমি সিম্পলি বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে স্বৈরতন্ত্র। আর এটা মনোবিজ্ঞান, মানসিক কার্যাবলী, আচার আচরণ নিয়ে অধ্যয়ন। এটি মানুষের মনের গঠন, কার্যাবলী এবং আচরণের পদ্ধতি নিয়ে আলোচনা করে। আমি সিম্পলি বুঝাই দিই, মনোবিজ্ঞান মানে কি, মানুষ কি চায় ওইটার উপর ডিপেন্ড করে যে কোনো কার্য পরিচালনা করা মানে মনোবিজ্ঞানে। ঠিক আছে। সাংগঠনিক মনোবিজ্ঞান, কাজের পরিবেশ এবং কর্মীদের মনস্তত্ব নিয়ে আলোচনা, মানে কাজের পরিবেশ করতে আমি একটা কাজ করতেছি, কর্মীরা কি চাচ্ছে ওটা নিয়ে আলোচনা করতেছি, ওটার উপর ডিপেন্ড করে বেস করে আমি কোনো কিছু করতেছি, এটা মানে সাংগঠনিক মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান মানে ছাত্রছাত্রীরা কি চায় ওই অনুযায়ী আমরা এই স্টাডি প্ল্যান করব, পড়ালেখার মান উন্নত করব, এগুলা। ঠিক আছে। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি মানে কি দেখি আমরা, মানব জাতির সংস্কৃতি এবং সমাজের বিকাশ নিয়ে অধ্যয়ন। মানব জাতির সংস্কৃতি এবং সমাজের বিকাশ, অ্যানথ্রোপোলজি মানে কি, মানুষ নিয়ে অধ্যয়ন করা, মানুষ আসলে কেমন চাচ্ছে, মানুষকে কিভাবে উন্নত করা যায়। সংস্কৃতি মানে কি, ওই আমরা পড়ছিলাম না আমাদের গান বাজনা, তারপর বিভিন্ন ঐতিহ্য, এগুলা। সমাজের বিকাশ নিয়ে একটা অধ্যয়ন, এটি মানব সমাজের উদ্ভব, বিকাশ এবং সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। সাংস্কৃতিক অ্যানথ্রোপোলজি সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, মানে কি আমাদের ঐতিহ্যকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, বুঝছো, এগুলো নিয়ে আলোচনা। জৈবিক অ্যানথ্রোপোলজি কি, মানব শরীর এবং এর বিবর্তন নিয়ে আলোচনা। মানব শরীর কি, জৈবিক মানে কি, অ্যানথ্রোপোলজি মানে কি আমাদের দেহের কাঠামো নিয়ে, আমাদের শরীর নিয়ে আলোচনা, মানে বিশ্লেষণ করে, এটা হচ্ছে জৈবিক অ্যানথ্রোপোলজি। 5 সমাজ বিজ্ঞান, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান ও সমাজের কার্যবলী নিয়ে অধ্যয়ন। এটি মানুষের সামাজিক আচরণ, প্রতিষ্ঠান এবং সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে পারিবারিক সমাজ বিজ্ঞান, পরিবারের গঠন, কার্যাবলী এবং সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে। ওটাতে শিক্ষা সমাজ বিজ্ঞান অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনা করে। ঠিক আছে। তারপর হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ কি এবং এর প্রকারভেদ কি। প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতিতে বিদ্যমান উপাদান যা মানুষ ব্যবহার করে। প্রাকৃতিক সম্পদের প্রধান প্রকারভেদ হলো অক্ষয় সম্পদ। অক্ষয় সম্পদ কি প্রথমে আমরা দেখিনি, এমন সম্পদ যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় এবং ব্যবহার করার পরও ফুরায় না। খুব সুন্দর একটি উদাহরণ দিই, সূর্য। সূর্যটা প্রাকৃতিক সম্পদ। সূর্য কি তোমরা উঠেছো নাকি সৃষ্টিকর্তা সৃষ্টি, এটা সৃষ্টিকর্তা সৃষ্টি বা প্রাকৃতিক ভাবে এটা কি সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এটি এটি কখনো ফুরাবে না, বছরকে বছর কোটি কোটি বছর যদি এটা যায়, এটা কখনো ফুরাবে না, এটা প্রাকৃতিক ভাবে অটোমেটিক তৈরি হয়ে যায়, এগুলো আমরা কিছু করা লাগে না। এটা হচ্ছে অক্ষয় সম্পদ। এটা কিসের আন্ডারে, অক্ষয় সম্পদের আন্ডারে, এটা মুখস্থ করে এগুলা। ঠিক আছে। উদাহরণ, সূর্যলোক, বায়ু, পানি, এগুলা কি আমরা তৈরি করা লাগে নাকি, অটোমেটিক সৃষ্টি, অটোমেটিক। সূর্যলোক থেকে সৌরশক্তি এবং বায়ু থেকে বায়ু শক্তি উৎপন্ন করা যায়। সৌরশক্তি মানে কি জানো, আমরা যে বিদ্যুৎ চালাই না, কারেন্টের কিন্তু সৌরশক্তি আছে, মানে কি সূর্যের আলো পড়লে তোমার স্যাটেলাইটের উপর, বা সরি এটা কি একটা নাম আছে, ওটার উপর পড়লে তোমার কি হয়, ঘরে বিদ্যুৎ আসে, আর তোমার ডিরেক্ট পানি দিয়ে তৈরি, বা পানি দিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরি করা লাগে না। ঠিক আছে। আর এটা হচ্ছে অনবায়ী সম্পদ, প্রাকৃতিক সম্পদের মধ্যে কিরকম, এমন সম্পদ যা ব্যবহারের পর পুনরায় উৎপন্ন হয় না, একসময় ফুরিয়ে যায়, মানে এগুলো প্রাকৃতিক সম্পদ নাকি, তবে এটা ফুরে যায়। কেমন, খনিজ তেল। খনিজ তেল কি আমরা নিজেরা তৈরি করি, জি না, এটা প্রাকৃতিক সম্পদ, এটা মাটির নিচ থেকে এগুলো তুলে আনা হয়, এগুলো কিন্তু আমরা ইউজ করি কিভাবে, বিভিন্ন রকমের মনে করো গাড়ির তেল, তো তোমার আরো যত রকমের ফ্যাক্টরি আছে, মেশিন চলে, সবগুলো তেল দিয়ে চলে না, অবশ্যই তেল দিয়ে, এগুলো কিন্তু পুড়ে যায়, এগুলো কিন্তু শেষ হয়ে যায়, এগুলো আবার তৈরি কি মাটি থেকে তুলে আনতে হয়, মাটির গভীরে গিয়ে, বুঝছো। আর একটা হচ্ছে কয়লা শেষ যায়, কয়লা ছাড়া তোমার বড় বড় জাহাজ চলে, জাহাজ কি দিয়ে চলে, এই কয়লা দিয়ে চলে। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস ছাড়া কি তোমরা, গ্যাস ছাড়া গাড়ি চলবে, বিভিন্ন গ্যাসের গাড়ি আছে না, ইত্যাদি। এই সম্পদগুলি সীমিত পরিমাণে বিদ্যমান এবং দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলা। জৈব সম্পদ, এমন সম্পদ যা জীবিত সত্তা থেকে উৎপন্ন হয় এবং প্রাকৃতিক চক্রের মাধ্যমে পুনরায় জন্মায়। খুব সহজ কিন্তু। বন, পশু পাখি, যেমন ধরো আমাদের কিছুদিন আগে কুরবানি গেছে না, তো কুরবানি আমরা গরু জবাই করার পরে আমরা কি করছি, গরুর যে চামড়াগুলো আছে, চামড়াগুলো আমরা বিক্রি করে দিছি। ওই চামড়াগুলো দিয়ে কি করবে, ওরা চামড়া জুতা তৈরি করবে। আমি বুঝতে পারতেছি। তো চামড়া জুতা তৈরি করার পরে চামড়াটা তো একবার শেষ হয়ে গেল, তো আবার গরু তৈরি হচ্ছে না, আগামী বছর আবার গরু আসবে না অনেকগুলা, তো এটা বলতে চাচ্ছে। বন, পশু পাখি, বন থেকে কাঠ, ফল এবং পশু পাখি থেকে দুধ, মাংস ইত্যাদি পাওয়া যায়। আমি অন্য উদাহরণ দিচ্ছি, এখানে অন্য উদাহরণ দিচ্ছি। ঠিক আছে। এই উদাহরণটা আশা করি বুঝতে পারতেছো। অজৈব সম্পদ, এমন সম্পদ যা অজৈব পদার্থ থেকে উৎপন্ন হয় এবং প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় না।
কিরকম? খনিজ পদার্থ, যেমন লোহা। লোহা কিন্তু অজৈব অজৈব পদার্থ থেকে উৎপন্ন হয় এবং প্রাকৃতিকভাবে এটা আবার তৈরি হয় না কিন্তু। তামা, খনিজ পদার্থ শিল্প ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এবার আমরা 9 নম্বর প্রশ্ন চলে যাই। জনগণের মৌলিক অধিকার কি কি? জনগণের মৌলিক অধিকার হলো সেই অধিকার যা প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান দ্বারা সুরক্ষিত। এর মধ্যে রয়েছে প্রথমে বাঁচার অধিকার, জীবন ও নিরাপত্তা অধিকার। প্রত্যেক নাগরিকের জীবন রক্ষার অধিকার রয়েছে এবং এটি রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। উদাহরণ, আইন প্রয়োগকারী সংস্থাগুলি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। যেমন ধরো আমাদের আইন যে আইন শৃঙ্খলা বাহিনী, এরা আমাদের অবশ্যই নিরাপত্তা চায়। এরকম স্বাধীনতার অধিকার, মানে কি এখানে কিন্তু জনগণের অধিকারের কথা বলতে, মানে আমরা জনগণরা কি কি অধিকার পাইছি? আমরা তো অবশ্যই বাঁচার অধিকার পাইছি, নাম্বার 1। তারপর এটা সম্পর্কে একটু বিস্তারিত লিখছি। তারপর স্বাধীনতার অধিকার আছে আমাদের, কেমন? মতামত প্রকাশ, আমরা কথা বলার অধিকার আছে যেখানে সেখানে। ধর্মচারণ করার, মানে কি আমরা ধর্ম পালন করার অধিকার আছে। হিন্দুরা কি মন্দিরে পূজা করার অধিকার আছে। মুসলমানরা আমরা মসজিদে নামাজ পড়ার অধিকার আছে, এটা আর কি। এবং ব্যক্তিগত স্বাধীনতা, মানে পার্সোনাল একটা আমাদের ফ্রিডম আছে, মানে আমরা এটা চাইলে করতে পারবো, এটা চাইলে করতে পারবো না। তবে এখানে কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনের ভিতরে করতে হবে আমাদের, নিয়ম কানুনের বাইরে গিয়ে কিন্তু করতে পারবো না। নাগরিকদের নিজস্ব মতামত প্রকাশ এবং স্বাধীনভাবে ধর্মচারণ করার অধিকার আছে। উদাহরণ তোমরা দেখে নিবা। শিক্ষার অধিকার, প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা লাভের অধিকার আছে। রাষ্ট্র শিক্ষার সুযোগ প্রদান করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অধিকার সুরক্ষিত করে। কারণ শিক্ষার অধিকার তো অবশ্যই আছে। তুমি যদি যাই বলো স্কুলে আমি ভর্তি হবো, তোমাকে না করাই পারবে ভর্তি? হইতেই হবে ভর্তি। স্বাস্থ্যসেবার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। রাষ্ট্র স্বাস্থ্যসেবা প্রদান করে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিশ্চিত করে। উদাহরণটা পড়ে নিবা। সম্পত্তির অধিকার, সম্পত্তি অর্জন করা, ভোগ করা এবং স্থানান্তর করার অধিকার আছে আমাদের, মানে আমরা চাইলে একটা জমি কিনতে পারবো, আমাদের অধিকার ওইটা আছে, টাকা থাকলে কিনতে পারবো আর কি। নাগরিকের সম্পত্তি অধিকার এবং সংরক্ষণ অধিকার রয়েছে এবং এটি রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। যেমন ওই জমি বাড়ি মাত্র বললাম আমি। 10 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মধ্যে পার্থক্য কি? আমরা দেখে নিই। প্রথমে প্রাথমিক ও শিক্ষার মধ্যে পার্থক্যগুলো হলো শিক্ষার স্তর। প্রথমে কিরকম? প্রাথমিক শিক্ষা হচ্ছে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা স্তর, এটি শিশুর প্রথম শিক্ষা স্তর যেখানে মৌলিক জ্ঞান প্রদান করা হয়। মাধ্যমিক শিক্ষা হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার স্তর, এটি উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জনের স্তর যেখানে বিশেষজ্ঞ বিষয়গুলির উপরে ভিত্তি করে শিক্ষা প্রদান করা হয়। এই লাইনগুলো ইজি আছে, এই জন্য আমি বুঝাচ্ছি না, এগুলো বুঝতে চেষ্টা করি তোমরা, ঠিক আছে? শিক্ষার উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষা কি করে? আমাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করে। আর তারপর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কি করে? দক্ষতার জ্ঞানের সাথে সাথে জীবনের জন্য প্রস্তুতি তৈরি করে, যেমন বিজ্ঞান, গণিত, সমাজ বিজ্ঞান এগুলো সম্পর্কে ধারণা দেয়। শিক্ষার কাঠামো, প্রাথমিক শিক্ষা সাধারণ একটি পাঠ্যক্রমের ভিত্তিক। মাধ্যমিক শিক্ষা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ভিত্তিক শাখার উপরে ভিত্তি করে বিভক্ত। তারপর হচ্ছে যে তোমরা এটা পড়ে নিবে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, বেসিক স্কুল আর মাধ্যমিক মাধ্যমিক স্কুল। এগুলোর পরে এবার তোমাদের জন্য কিছু কুইজ আছে আমার পক্ষ থেকে। তোমরা যে পড়ালেখাগুলো করছো ভাষায়, এটা প্রমাণ কি? এই প্রমাণ হিসাবে তোমরা এগুলো পড়ার পর আমি এখানে টোটাল 15টি প্রশ্ন তৈরি করেছি, মানে নৈর্ব্যক্তিক আর কি। তোমরা ভালো করে যদি ওই ভিডিওটা, আমার ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, ধরে ধরে বুঝার ফল যদি বুঝো, তাহলে এই 15টা প্রশ্ন তোমরা একবারে সহজে উত্তর দিতে পারবা। তো তোমরা কি করবা, যদি এগুলো প্রশ্নগুলো না বোঝো ভিডিওটা 2-3বার দেখো, ভালো করে স্টাডি করো বাসায়, করার পরে 15টি প্রশ্নের উত্তর দাও। অবশ্যই উত্তর দিবে, কিন্তু আমি অনেক কষ্ট করে প্রশ্নগুলো তৈরি করছি। তোমরা এই 15টি প্রশ্ন এখানে আমি স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমে আমি একটা একটা করে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও অথবা তোমরা সরাসরি ভিডিও থেকে দেখে দেখে উত্তরগুলো তৈরি করতে পারবা। আমি পড়তেছি না, পড়লে অনেক সময় লস হবে এখন। তারপর হচ্ছে যে আমি এগুলা যাই, সবগুলা এখানে টোটাল 15টা আছে আমার। হ্যাঁ, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ। হ্যাঁ, এখানে শেষ। তো এখন এবার আলোচনা করি এটা নিয়ে। তো যারা 15টা প্রশ্ন আগে তোমরা কি করবা, এটা দাগায় কমেন্টে উত্তরগুলো দিয়ে দিবা, ঠিক আছে? কমেন্টে উত্তরগুলো দেওয়ার পরে তোমরা যারা 0 থেকে 7 পাবা, তারা হচ্ছে ব্রোঞ্জে আসো। ব্রোঞ্জ যেখানে কি একটু ঝাপসা করে রাখছি না আমি, ঝাপসা মানে কি, যারা 0 থেকে 7 পাইছে মানে তারা কি পড়ালেখা ঠিক মতো করো নাই, যার কারণে তোমাদের ভবিষ্যতে এরকম ঝাপসা হবে। তো বি কেয়ারফুল, ভালো করে পড়ালেখা করবা যেন কি তোমরা 13 থেকে 15 পাও। তারপর যারা 8 থেকে 12 পাবা, তারা পাবা সিলভার। তারপর হচ্ছে যারা 13 থেকে 15 পাইছে তাদের জন্য তারা কনগ্রাচুলেশনস, তারা পাবা গোল্ড, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমরা উত্তরগুলো কই পাবা। আজকে ভিডিওটা আমি পাবলিশ করতেছি সন্ধ্যায়, আগামীকাল ঠিক 24 ঘন্টা পরে আমি কমেন্টে পিন করে রাখবো উত্তরগুলা, ঠিক আছে? কমেন্টে দিয়ে দেবো উত্তরগুলা। সবাই কমেন্টের সাথে উত্তরগুলো মিলে নিয়ে নিজেদের স্কোর যাচাই করে নিবা, যে তুমি কত পাইছো তুমি তখন বুঝবা, ঠিক আছে? আমি বুঝাতে পারছি তোমাদেরকে। তো এতটুকু পর্যন্ত আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে ভিডিওটি কারণ খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।